শহরের বুকে পরপর একই কায়দায় দুটি খুন এবং প্রত্যেকটি লাশের গায়ে একটি চিরকুট ঝোলানো, তাতে লেখা ড্রাগনের প্রতিহিংসা 1, ড্রাগনের প্রতিহিংসা 2। কে এই ড্রাগন? কেনই তারা নিরপরাধ মানুষকে এইভাবে খুন করছে? নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? জানতে হলে শুনতে থাকুন বাংলার প্রথম পাল্প ফিকশন সিরিজ শ্রী স্বপন কুমারের লেখা ড্রাগনের আবির্ভাব। তবে শুরু করছি। রসময়কে নিশ্চয়ই আপনারা চেনেন। আলমবাজারের আবাল বৃদ্ধ বনিতা সবাই তাকে চেনে তার মধুর ব্যবহারের জন্য। ধনির ছেলে সে নয়, আলমবাজার অঞ্চলের একটা বস্তি বাড়ির একখানি ঘর ভাড়া নিয়ে সে থাকে। তবে লোকের বিপদে আপদে বুক দিয়ে সাহায্য করে বলে সর্বত্র তার খ্যাতি। আলমবাজারের লোক জানে বিপদ উপস্থিত হলে একবার রসময়ের কাছে তা খুলে বললে সে যেমন করেই হোক তাকে সাহায্য করবেই। অবশ্য সবসময় অর্থ দিয়ে সাহায্য করতে পারে না সে, তবু লোকে তাকে খুব ভালোবাসে, কারণ নানাভাবে সাহায্য তার দ্বারা সম্ভব। কারো বাড়িতে কঠিন অসুখ, চিকিৎসা হচ্ছে না টাকার অভাবে, রসময়ের কাছে খবর গেলেই সে যেখান থেকে হোক 5 জনের কাছে চেয়ে চিনতে টাকা জোগাড় করে ওষুধের ব্যবস্থা ঠিক করে দেবে। কারোর বাড়িতে কেউ মারা গেছে, শ্মশানে যাবার লোক নেই, রসময়ের কাছে খবর গেলেই সে লোকজন জোগাড় করে মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার ব্যবস্থা ঠিক করবে। তবে একটা কথা, টাকা ধার সে কাউকে দেয় না, যাকে যতটুকু পারে সাহায্য করে সম্পূর্ণ নিঃস্বার্থভাবে। কিন্তু একটা কথা কেউ জানে না, সে কথাটা হলো রসময় কি করে বা কি করে তার দিন চলে। বছর 4-5 হলো সেই ওই অঞ্চলে এসে ঘর ভাড়া নিয়েছে। এর মধ্যেই সকলে তার সুখ্যাতিতে মুখর। সকাল থেকে সে চায়ের দোকানে বসে গল্প করে সময় কাটায়। এর মধ্যেই কারো কোনো সাহায্য প্রয়োজন হলে করে। দুপুরে কোথায় যেন বেরিয়ে যায়, হোটেলে খাওয়া দাওয়া করে। বেলা 2-3টে নাগাদ ফিরে আসে। তারপর আবার চায়ের দোকানে আড্ডা। রাতে কিছু খাবার কিনে নিয়ে বাড়িতে ঢোকে, খাওয়া দাওয়া করে ঘুমায়, ওঠে পরের দিন সকালবেলা। সারাটা দিন যে তার কি করে কাটে তা সবাই জানে। কেবল দুপুরে 2-3 ঘন্টা সে বাড়িতে থাকে না। কোত্থেকে সে এসেছে তা কেউ জানে না। এর আগে কোথায় ছিল তাও কেউ জানে না। কেউ প্রশ্ন করলে বলে, এর আগে ছিলাম ভবঘুরে। অনেকে বলে দুপুরের অসময় নাকি কোনো এক জুয়ার আড্ডায় গিয়ে জুয়া খেলে। আড্ডাটা কলকাতায়। সবাই অবশ্য এ কথা বিশ্বাস করে না। তবে রসময় যে কোত্থেকে অর্থ উপার্জন করে সে রহস্য কেউ জানে না। আর তা নিয়ে মাথা ঘামাবার সময়ও কারো নেই। সেদিন রাত 10টা। অন্য দিনের মতোই বেলা 2টো নাগাদ বের হয়েছিল রসময়, কিন্তু ফিরতে ফিরতে সেদিন রাত 10টা বেজে গেল। হোটেলে সামান্য কিছু খেয়ে নিয়ে রাত প্রায় 11টা নাগাদ সে ঘরে ফিরল। ঘরের তালা খুলে দেখে ঘর অন্ধকার, কিন্তু আলো জ্বালাবার আগেই সে অনুভব করলো ঘরের মধ্যে যেন একজন লোক আছে। রসময় চমকে উঠল, বলল, কে কে এখানে? কোনো উত্তর নেই। রসময় মোমবাতিটা খোঁজার জন্য হাত বাড়ালো। সঙ্গে সঙ্গে দুখানা বলিষ্ঠ হাত আচমকা যেন কোত্থেকে এসে তার মুখটা টিপে ধরল। কোনো কথা বের হলো না রসময়ের মুখ দিয়ে। একটা অদ্ভুত শব্দ, একটা অদ্ভুত গন্ধ তার নাকে ভেসে এলো। মাথাটা ঝিমঝিম করতে থাকে। রসময় চিৎকার করার চেষ্টা করে, কিন্তু কোনো শব্দ বের হয় না। জ্ঞান হারিয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। জ্ঞান হারাবার আগের মুহূর্তে তার মনে হয় কে যেন একটা আলপিন ফুটিয়ে দিল তার ডান বাহুতে। তারপরে আর কোনো হুঁশ থাকে না তার। ধপ করে পড়ে যায়। সেই সামান্য শব্দ বাড়ির অন্য কোনো লোকের কানে পৌঁছয় না। রসময় পড়ে গেলে লোকটা একটা টর্চ জেলে সারাটা ঘরের মধ্যে কি যেন খুঁজতে থাকে। কি খুঁজছে সে কেউ জানে না। টর্চের মৃদু আলোয় দেখা যায় তার সারাটা দেহ ভারী একটা ওভারকোটে ঢাকা। কোটের কলার তোলা, মাথায় টুপি, সেটা কিঞ্চিত নামানো ভ্রু পর্যন্ত, মুখের অর্ধেকের বেশি ঢাকা,
চোখেও একটা কালো চশমার আবরণ, ডান হাতে শক্তিশালী একটা রিভলভার। বাঁ হাতের টর্চটা জেলে সে কি যেন খুঁজছিল। একটু পরে একটা বাক্সের মধ্যে থেকে সে পায় এক টুকরো কাগজ, ছোট্ট কাগজ। তাতে কি যেন হিজিবিজি লেখা, তা সাধারণ কেউ দেখলে বুঝতেই পারবে না। লোকটা নিজের মনেই বিড়বিড় করে বলে, টাকা যা খুশি থাক না, আসল জিনিসটা তো পাওয়া গেছে। সেটা পকেটে ফেলে সে। তারপর বেরিয়ে আসে ঘর ছেড়ে পথে। বাইরে আধো অন্ধকার, দূরে দূরে গ্যাস পোস্টের আলোগুলো জ্বলছে টিমটিম করে। সে আলোয় অন্ধকার দূর হচ্ছে না, বরং আরও যেন বেশি রহস্যময় ভাবে চারদিক আচ্ছন্ন। তার উপর শীতের কুয়াশা, একটু দূরের জিনিসও দেখা যায় না। লোকটা পথে নামলো। পায়ের ক্রেপসোল জুতোর কোনো শব্দ হলো না। কেউ তাকে দেখলো না। শুধু দূরে দু একটা কুকুর ডেকে উঠল ঘেউ ঘেউ করে। সেদিকে ভ্রুক্ষেপ না করে লোকটা এগিয়ে গেল প্রায় 200-300 গজ। সেখানে দাঁড়িয়ে ছিল একটা মোটর গাড়ি। তাতে বসেছিল একজন লোক। বোধহয় লোকটির ফিরে আসার জন্য অপেক্ষা করছিল। সে বলল, পেয়েছেন কর্তা? হ্যাঁ, চালাও। কোন দিকে চালাবো? ডান্ডা ব্রিজের 3 নম্বর আড্ডায়। আচ্ছা কর্তা। গাড়ি ছুটে চলল। লোকটা গাড়িতে উঠে বসার সঙ্গে সঙ্গে কেউ জানল না রাতের আধারে কি ভয়াবহ দৃশ্যের অভিযান হলো, আর এই লোকটাই বা কি ভয়ঙ্কর ব্যক্তি। গাড়ি ছুটল। পেছনে পড়ে রইল শুধু পেট্রোলের পোড়া গন্ধ আর ভিজে বাতাসে আর্তনাদ। পরদিন সকাল। রসময় যে ঘরটাতে থাকতো তার পাশের একটা ঘরে থাকে রবিন মাস্টার আর তার স্ত্রী, পুত্র ও কন্যা। রবিন মাস্টারি করে একটা প্রাথমিক বিদ্যালয়, আইএ পাস। বিয়ে পড়েছে মাস্টারি করার ফাঁকে ফাঁকে। এটা পাস করতে পারলে আরো বড় স্কুলে সে সুযোগ পাবে, এই তার আশা। সকাল 7টা। রবিন ঘুম থেকে উঠে চা খাবার আগে মুখ হাত ধুতে বাইরে এসেছে। এমন সময় দেখে রসময়ের ঘরের দরজাটা খোলা। ভেতরে সে পড়ে আছে মেঝেতে। কি ব্যাপার বুঝতে পারে না রবিন। সে এগিয়ে যায় ঘরের মধ্যে, দেখে মেঝেতে পড়ে আছে রসময়ের দেহ। রবিন ডাকে, কোনো উত্তর নেই। গায়ে হাত দিতেই চমকে ওঠে রবিন। দেহটা যেন পাথর হয়ে গেছে, তাতে প্রাণের স্পন্দন নেই। রবিন চিৎকার করে ওঠে। চিৎকার শুনে দু একজন ছুটে আসে। তারা সবাই প্রশ্ন করে, কি ব্যাপার মাস্টার মশাই? খুন? সবাই আঁতকে ওঠে যেন। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। তা না হলে তার মতো সুস্থ সবল লোকের তো হার্ট ফেল হতে পারে না সহজে। তা বটে, তাহলে উপায়? থানায় খবর দিন। আপনি একটু চলুন না। হ্যাঁ, তা যাব, নিশ্চয়ই যাব। 3-4 জন মিলে তখনই চৌমাথার মোড়ের একটা দোকান থেকে ফোন করলো বরাহনগর থানায়। বরাহনগর থানার ওসি মিস্টার বটকবেল বেশ রাশভারী লোক। যেমন চেহারা তেমনই মেজাজ। মানুষকে তিনি মানুষ বলেই গণ্য করেন না। তিনি ফোন তুলে বললেন, হ্যালো, কি ব্যাপার এত সকালে? আগে স্যার, খুন। মিস্টার বটকবেল নড়ে চড়ে বসলেন। তারপর বললেন, কোত্থেকে বলছেন? আলমবাজার থেকে। আপনারা যদি দয়া করে একবার আসেন। হ্যাঁ, নিশ্চয়ই আসবো। খুন হয়েছে কোথায়? একটা বস্তিতে। আমরা আলমবাজারে অপেক্ষা করছি। ঠিক আছে, আমরা শিগগিরই যাচ্ছি ওখানে। ধন্যবাদ স্যার। রিসিভার নামিয়ে রাখলেন মিস্টার বটকবেল। সেকেন্ড অফিসার মিস্টার তালুকদার সামনেই বসেছিলেন। তিনি বললেন, আমি যাব স্যার। না, খুনের কেস যখন তখন আমিই যাচ্ছি। দেখুন তো কি ব্যাপার। উহ, একেবারে খুন! এরকম খুন আমাদের এরিয়াতে গোটা 3-4 হলেই ব্যাস, আর চাকরি বলে থাকতো না। মিস্টার তালুকদার মনে করেছিলেন যে তিনি এই খুনের কেসটায় তদন্তের ভার পেলে কর্মদক্ষতা দেখিয়ে প্রমোশনের চেষ্টা করবেন। কিন্তু ব্যাপার দেখে তিনি বুঝতে পারলেন যে সে আশা দুরাশা মাত্র। তিনি মনে মনে খুব বিরক্ত হলেন। সাধারণত খুনের কেস তো আর সবসময় পাওয়া যায় না। তবে বিরক্ত হলেও সে ভাব চেপে রাখলেন। মিস্টার বটকবেল বললেন, দেখি কি ব্যাপার, হঠাৎ খুন হলো কেন? মিস্টার তালুকদার বললেন, বস্তিতে খুন তো? হ্যাঁ, বোধহয় মদ খেয়ে মারামারি বা ওই ধরনের কিছু হবে। তা হতে পারে, দেখা যাক।
দুজন পুলিশ নিয়ে জিপে করে তিনি বেরিয়ে পড়লেন তক্ষুনি। কিন্তু অকুস্থলে পৌঁছেই মিস্টার বটকবেলের একেবারে চক্ষু স্থির হবার উপক্রম। ঘরের মাঝামাঝি রসময়ের মৃতদেহটা পড়ে আছে। তার ডান হাতে পিন ফুটিয়ে তার সঙ্গে একটা কাগজ লাগানো। দেখলেন সেই কাগজে বিরাট একটা ড্রাগনের ছবি আঁকা। বিভৎস চেহারার ড্রাগনটা শিকারের উপরে ওত পেতে আছে। তার নিচে লেখা ড্রাগনের প্রতিহিংসা 1। সেটা দেখে তো মিস্টার বটকবেল বিস্ময়ে হতভম্ব হয়ে পড়লেন। তিনি দেখলেন ঘরের জিনিসপত্র সব লণ্ডভণ্ড। কে যেন ঘরের মধ্যে কিছু খুঁজছিল, কিন্তু সে তা খুঁজে পেয়েছে কিনা তা বোঝা যায় না। মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। তাহলে কিভাবে লোকটাকে হত্যা করা হলো? সবকিছু দেখে মিস্টার বটকবেল হতভম্ব হয়ে গেলেন। তিনি বুঝলেন যে এটা সাধারণ খুনের কেস নয়, এর সঙ্গে বিরাট রহস্য জড়িত। তবে রহস্যটা যে কি তা বুঝতে পারলেন না। তিনি তৎক্ষণাৎ বাইরে এসে ফোন করলেন লালবাজারের ডিসি মিস্টার সেনের কাছে। মিস্টার সেন সব ঘটনা শুনে বললেন, ব্যাপারটা তো খুব সাধারণ মনে হচ্ছে না। কে এই ড্রাগন, আর প্রতিহিংসাই বসে নিচ্ছে কেন? কিছুই জানি না স্যার, তবে যখন এক লেখা আছে এরকম ধরনের আরো হত্যাকাণ্ড কিন্তু হতে পারে। তাও বটে। ঠিক আছে, আপনি কোনো জিনিসপত্র সরাবেন না, আমরা আসছি। ওকে স্যার। মিস্টার বটকবেল গভীর বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন। ভেবেছিলেন সাধারণ একটা খুন, তিনি এটা সলভ করে সুনাম বৃদ্ধি করবেন, কিন্তু তা আর হলো না। তিনি ফোন করে ফিরে এসে সবাইকে জেরা করতে শুরু করলেন। একজনকে বললেন, বলি, প্রথমে কে মৃতদেহটা দেখেছিল জানেন? হ্যাঁ, রবিন বাবু। ডাকুন তাকে। আচ্ছা স্যার। একজন গিয়ে রবিন মাস্টারকে পাশের ঘর থেকে ডেকে আনলো। মিস্টার বটকবেল তাকে জেরা শুরু করলেন। আপনার নাম? আগে রবিন বন্দ্যোপাধ্যায়। কি করেন? আগে মাস্টারি, প্রাথমিক স্কুলে। আপনি প্রথম ডেড বডিটা দেখেন, তাই তো? হ্যাঁ স্যার। তখন বেলা কটা বাজবে? 7টা মতো হবে। আপনার ঘর কোনটা? এ পাশেরটা স্যার। হঠাৎ এ ঘরে এলেন কেন বলতে পারেন? আগে আমার বাথরুম যাবার পর যে এখান দিয়ে আমি মুখ ধুতে বাইরে আসি। বুঝেছি। এসে কাউকে ডাকেন? হ্যাঁ, ও রসময়বাবু মৃতদেহটা দেখে আমি চিৎকার করে উঠি। তা শুনে অনেকেই ছুটে আসে। রসময় বাবুর সঙ্গে আপনার আলাপ ছিল? সামান্য। তিনি কি করতেন? তা তো জানি না, কিছু তো করতে কখনো দেখিনি। তবে দুপুরে কোথায় যেন বেরিয়ে যেতেন। দেখুন, কোথাও কথা গোপন করছেন না তো? না স্যার, তাতে লাভ কি? মিস্টার বটকবেল তখন আরও 2-3 জন প্রতিবেশীকে ডেকে নানা প্রশ্ন করলেন, কিন্তু কেউই বলতে পারল না রসময় কি করত। তিনি তখন একজনকে প্রশ্ন করলেন, লোকটা কি ধরনের ছিল জানা আছে? খুব ভালো লোক ছিল স্যার, লোকের বিপদে আপদে সাহায্য করতো খুব। কতদিন এখানে ছিল? তা প্রায় 4-5 বছর হবে। তার আগে কোথায় ছিল? তা তো জানি না, বাড়িতে খুব কমই থাকতো। বেশিরভাগ সময় চায়ের দোকানে না হয় বাইরে ঘুরে বেড়াতো। বেসুরার লোক তো। তা বটে। কোনো দিক থেকেই কোনো সূত্র বের হচ্ছে না। মিস্টার বটকবেল চিন্তিত হলেন। আচ্ছা, রসময় বাবুর কাছে কেউ আসতো? মাঝে মাঝে 2-1 জন বন্ধু আসতো, তাছাড়া কেউ নয়। কোথাকার বন্ধু? আগেই পাড়ার ছোকরা, নয় বাইরের কেউ। ড্রাগন নামে কোনো লোকের নাম বা কথা তার কাছে শুনেছেন? কখনো না। সত্যি আশ্চর্য, এত ভালো লোক যে হঠাৎ খুন হবে। তা ভাবতে পারেননি, তাই না? দুনিয়াতে অনেক কিছু হয়। যাকে আত্মীয় স্বজন কেউ আছেন এর? জানি না, কাউকে তো কখনো এখানে আসতে দেখিনি স্যার। ঠিক আছে, দেখা যাক কতদূর কি করা যায়। মিস্টার বটকবেলকে চিন্তিত দেখালো। সকাল 8টার মধ্যেই হঠাৎ দ্রুত পায়ে মিস্টার সেনকে প্রবেশ করতে দেখে দীপক চমকে উঠল। কি ব্যাপার মিস্টার সেন, এত সকালে যে? একটু অদ্ভুত কেস,
যাবেন নাকি? কোথায়? বরানগর আলমবাজারে। কেসটা অদ্ভুত বলেই ভাবলাম যাবার পথে আপনাকে নিয়ে যাই। মার্ডার কেস? হ্যাঁ, কিন্তু আনট্রেসেবল। তাছাড়া লোকটা দেহে কোনো আঘাতের চিহ্ন নেই, দেখলে হার্ট ফেল করেছে বলে মনে হয়। তাহলে? কিন্তু তার বাহুতে ফোটানো একটি পেন, তাতে আটকানো একটা কাগজ, তাতে লেখা ড্রাগনের প্রতিহিংসা 1। ড্রাগন যে কে তাও জানি না। আশ্চর্য তো। ড্রাগনের নাম শুনে দীপক যেন একটু চমকে উঠল। বলল, তবে কি কলকাতায় ড্রাগনের আবির্ভাব ঘটল? কে ড্রাগন? আমি জানি বোধহয়। যা হোক, চলুন, ফিরে এসে সব বলবো। আচ্ছা। তদন্ত কেউ করছেন নাকি? হ্যাঁ, স্থানীয় থানার ওসি মিস্টার বটব্যাল ফোনে জানান আমাকে। তিনি বোধহয় হালে পানি পাচ্ছেন না, তাই। তা বটে। যাক, আমরা তো আছি, দেখি কি করতে পারি। তবে আশা রাখি কিছু সূত্র হয়তো বের করতে পারবো। দীপক পোশাক পাল্টে ফেলল। তারপর মিস্টার সেনের জিপে গিয়ে উঠল। জিপ ছুটে চলল বরাহনগরের দিকে। ঘটনাস্থলে পৌঁছে দীপক ও মিস্টার সেন দেখলেন ছোটখাটো একটা ভিড় জমে গেছে সেখানে। দীপক মিস্টার সেনকে ইঙ্গিত করলেন। তার আদেশে পুলিশের ভিড় সরিয়ে দিল। দীপক, মিস্টার সেন ও মিস্টার বটব্যাল ঘরের মধ্যে প্রবেশ করলেন। দীপক মৃতদেহটা ভালো করে দেখল। দেহের কোথাও কোনো ক্ষতচিহ্ন নেই, কেবল একটা আলপিন ফোটানো আছে বাহুতে। দীপক নিচু হয়ে মৃতের মুখের কাছে মুখ নিয়ে গিয়ে কি যেন শুকতে লাগলো। তারপর খাটের নিচে মুখ দিয়েও সে কি যেন শুকলো। তারপর বলল, যা ভেবেছিলাম ঠিক তাই। কি ব্যাপার? ক্লোরোফর্মের গন্ধ পাচ্ছি। হত্যা করার আগে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করা হয়েছিল। তাই নাকি? হ্যাঁ, তারপর এই পিন ফুটিয়ে হত্যা করা হয়েছে। আমার মনে হয় এই পিনে তীব্র কোনো বিষ আছে। তাহলে তো পোস্টমর্টমে পাঠানো উচিত, তাই নয় কি? হ্যাঁ, মিস্টার সেনের নির্দেশে ডেড বডি পোস্টমর্টমে পাঠানো হলো। মিস্টার সেন বললেন, এটা কি ব্যাপার বলে মনে করেন মিস্টার চ্যাটার্জি? দীপক একটু চিন্তা করে বলল, এই ড্রাগন কে বা কারা, কিংবা কেন তারা কলকাতায় এসেছে তা না জেনে কিছু বলা যায় না। আমার বাড়িতেই সারা পৃথিবীর ক্রিমিনালদের হিস্ট্রি জোগাড় করে নোট করা আছে। আমি সেটা দেখে হয়তো কিছু বলতে পারবো। ঠিক আছে। বাড়ির লোকদের কি জেরা করা হয়েছে মিস্টার বটব্যাল? হ্যাঁ, আমি সব রেকর্ড করে নিয়েছি। দেখি সেগুলো। পড়ে দেখলো দীপক। তারপর চিন্তিতভাবে বলল, কেসটা তাহলে খুব সাধারণ নয়। এরকম ঘটনা আরো ঘটলে আশ্চর্য হবার কিছু নেই। তাও বটে। এখানে লেখা আছে ড্রাগনের প্রতিহিংসা 1। তার মানে আরো এরকম 2-3টি ঘটনা ঘটতে পারে। আমার যা জানবার জানা হয়ে গেছে। এবারে চলুন, যাওয়া যাক। চলুন। দীপক গিয়ে জিপে উঠল। জিপ চলতে শুরু করলে দীপক বলল, কিছু একটা সূত্রে ড্রাগনের আবির্ভাব ঘটেছিল, তবে সেটা যে কি তা বুঝতে পারছি না। নিশ্চয় মূল্যবান কিছু। তা বটে, তবে এরকম একটা লোকের কাছে কি এমন মূল্যবান বস্তু থাকতে পারে? শুধু একটা জিনিস দ্রষ্টব্য মিস্টার সেন, তা হলো গত 4-5 বছর রসময় কিছুই করতো না, অথচ বেশ ভালোভাবে তার চলে যেত। তার মানে মোটা কোনো দাও মেরে সে এখানে এসে বাস করছিল। তাও হওয়া সম্ভব। দীপক আর কোনো কথা বলল না। বাড়িতে ঢুকে দীপক চাকর ভজহরিকে চা আনতে আদেশ দিল। চা ও খাবার খেতে লাগলেন মিস্টার সেন। দীপক খুঁজে বের করলো কয়েকটা মোটা মোটা খাতা। এসব বাঁধানো খাতায় দেশ বিদেশের বড় বড় সমস্ত ক্রিমিনালদের ইতিহাস রেকর্ড করা আছে। অবশেষে একটা খাতা বের করে তার মধ্যে একটা পাতা খুঁজে বের করলো, ড্রাগনের ইতিহাস। মিস্টার সেন দেখলেন তাতে লেখা, ড্রাগন দক্ষিণ পূর্ব এশিয়ার একটি বিখ্যাত দল। তাদের দলে প্রচুর লোক আছে, তারা বিভিন্ন দেশে ছড়িয়ে আছে। এদের দলপতি একজন বার্মিজ,
তার নাম ইউনাম। তবে লোকটা যে কোন দেশের তা সহজে বোঝা যায় না, কারণ তার পিতা বার্মিজ, মাতা ভারতীয়। তবে নিজেকে সে বার্মিজ বলেই পরিচয় দেয়। ওই লোকটি 8-10টি ভাষায় অনর্গল কথা বলে যেতে পারে। বর্মা, থাইল্যান্ড, বাটাভিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং পর্যন্ত তাদের দলের কাজকর্ম চলে। আজ পর্যন্ত এরা কত যে নরহত্যা করেছে তা গুণে বলা যায় না। শিকারী নেকড়ের মতোই এরা হিংস্র, মানুষের প্রাণের কোনো মূল্যও দেয় না। ভারতের বুকে এদের আবির্ভাব আজ অব্দি হয়নি। এদের সংকেত চিহ্ন হলো একটি ড্রাগন মূর্তি। একবার এদের দলপতি হংকংয়ে ধরা পড়েছিল, তবে বিচার চলাকালেই সে জেল থেকে পালিয়ে যায়, আর ধরা পড়েনি। এইখানেই লেখা শেষ। মিস্টার সেন বললেন, এর বেশি আর কিছু জানেন না দীপক বাবু? না। তবে আপনার কি ধারণা এই ড্রাগনই এসেছে ভারতের বুকে? তাই তো মনে হয়। তাছাড়া সাধারণ কোনো দস্যুর এত সহজে একটা সূত্রহীন মার্ডার করে পালাতে সাহস হতো না। তা বটে, কিন্তু কেন যে এখানে হঠাৎ হানা দিল তা বুঝতে পারছি না। হয়তো বিশেষ কারণ আছে। তা থাকা সম্ভব। আরেকটা কথা, মিস্টার সেন, ওই রকম লোকটার একটা ফটো তুলে নিতে পারলে ভালো হয়। পুরানো ক্রিমিনাল রেকর্ড থেকে দেখব লোকটা কোনো পুরনো অপরাধী কিনা। বুঝেছি। আর কথা বাড়ান না মিস্টার সেন। বললেন, এবার তাহলে উঠি মিস্টার চ্যাটার্জি, অনেক কাজ আছে আমার। তা তো বটেই। মিস্টার সেন উঠে দাঁড়ান। ভোরের ঘুম থেকে উঠে 1 ঘন্টা মর্নিং ওয়াক করা মিস্টার সেনের বহুদিনের অভ্যাস। রোজ ভোর 5টা থেকে 5:30টায় তিনি ঘুম থেকে ওঠেন। তারপর পোশাক পরে ফেলেন, হাতে নেন একটা ছড়ি। তারপর বের হন ভ্রমণে। ভ্রমণ শেষে তিনি যান মার্কেট, বাজারটাও সেরে নিয়ে বাড়ি ফেরেন। পার্ক স্ট্রিটে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে তিনি থাকেন। সেখান থেকে হেঁটে যান এসপ্ল্যানেড অবধি, সেখান থেকে মার্কেটে। সেদিন অন্য দিনের মতো তিনি বেড়াতে বের হয়েছিলেন। তখনও পূর্ব দিক পুরোপুরি ফর্সা হয়নি। পাখিরা ডাকছে, একটু পরেই ভোর হবে। বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে তিনি যখন এলেন এসপ্ল্যানেডের মোড়ে, তখন ভোর হয়ে এসেছে। কার্জন পার্কে এসে একটা বেঞ্চিতে তিনি বসলেন। তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তিনি ধীর পায়ে ফিরতে উদ্যত হবেন, এমন সময় দূরে কি একটা বস্তুর দিকে তার দৃষ্টি আকৃষ্ট হলো। পার্কের মধ্যে একটা লোক শুয়ে আছে বলে তার মনে হলো। লোকটা কে? তিনি এগিয়ে গেলেন সেদিকে, কিন্তু গিয়ে যা দেখলেন তাতে তার চক্ষু স্থির হবার উপক্রম। দেখেন পার্কের মধ্যে একটা লোক পড়ে আছে। তার ডান বাহুতে একটা আলপিন বেঁধানো, তার সঙ্গে আটকানো একটা কাগজ। তিনি পড়তে লাগলেন। কাগজটাতে লেখা, ড্রাগনের প্রতিহিংসা 2। মিস্টার সেন লোকটার গায়ে হাত দিলেন। গা ঠান্ডা, হাত পা শক্ত, অর্থাৎ রাইগর মর্টিস শুরু হয়ে গেছে অনেক আগেই। মিস্টার সেন দ্রুত পায়ে চলে গেলেন এসপ্ল্যানেডের মোড়ে। তখন সবে ভোর হয়েছে, 6টা বাজে। দোকানপাট সব বন্ধ, 2-একটা মেডিকেল স্টোর শুধু খোলা আছে। তিনি একটা ডাক্তারখানায় ঢুকে নিজের পরিচয় দিয়ে ফোনের রিসিভার তুলে নিলেন। দীপকের বাড়ির নম্বরে ডায়াল করলেন। একটু পরে রতনের কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো। কে? দীপক বাবু? না, আমি তার সহকারী রতনলাল। দীপক এখন ঘুমিয়ে আছে। বিশেষ দরকার, দেখুন তো তাকে ডেকে দিতে পারেন কিনা। আমি মিস্টার সেন কথা বলছি। আচ্ছা, ধরুন। একটু পরে দীপকের ঘুম জড়িত কণ্ঠস্বর শোনা গেল। হ্যালো মিস্টার সেন। হ্যাঁ দীপক বাবু, এখনই একবার এসপ্ল্যানেডের মোড়ে চলে আসুন। কেন বলুন তো? একটা ডেড বডি পাওয়া গেছে, ড্রাগনের কাজ বলে মনে হচ্ছে। সর্বনাশ। আচ্ছা, আমি আসছি। দীপক রিসিভার নামিয়ে রাখলো। একটু পরেই দীপকের গাড়ি ধুলো উড়িয়ে এসপ্ল্যানেডের মোড়ে এলো ছুটে। মিস্টার সেন দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, শিগগির আসুন আমার সঙ্গে। লাশ কোথায়? পার্কের মধ্যে। দুজনে হেঁটে এলো পার্কে। দীপক ভালো করে দেখলো ডেড বডিটা। দেখেই সে চমকে উঠল। কি হলো, একে চেনেন? নিশ্চয়ই, এ হলো বিখ্যাত গুন্ডা সর্দার রামলাল। গত 2-3 বছর হলো কলকাতায় এর আবির্ভাব। এর মধ্যেই সারা কলকাতা এর ভয়ে অস্থির।
তা একে ড্রাগন হঠাৎ হত্যা করলো কেন? তা তো জানি না। দীপক লোকটার দেহ পরীক্ষা করলো, দেহের কোথাও কোনো আঘাতের চিহ্ন মাত্র নেই। দীপক মৃতদেহের মুখটা শুকে বলল, একেও ক্লোরোফর্ম করে তারপর পিন ফুটিয়ে হত্যা করা হয়েছে। কোনো জায়গা থেকে বোধ হয় এটা এনে এখানে ফেলে গেছে। তা তো দেখছি, কিন্তু মাটি শুকনো, কোনো পায়ের চিহ্ন পর্যন্ত নেই, মোটরের চাকার দাগও দেখতে পাচ্ছি না। দীপক হাসলো, বলল, মিস্টার সেন, ড্রাগনের দল এত কাছাকাছ করে না, জানবেন। তাই তো দেখছি, কিন্তু এভাবে পরপর মানুষ খুন করছে, এরা কি উদ্দেশ্যে? তা তো আমারও অজ্ঞাত। যা হোক, স্থানীয় থানায় ব্যাপারটা জানিয়ে দিন আর মৃতদেহ পোস্টমর্টেম করতে পাঠান। মিস্টার সেন চিন্তিতভাবে বললেন, কলকাতা শহরের বুকে পা দিয়েই তো ড্রাগন রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করলো দেখতে পাচ্ছি। হ্যাঁ, এদের কাজই এমনই ধারা। কিন্তু এবার দেখছি উপরওয়ালাদের কাছ থেকে কৈফিয়ত তলব শুরু হবে। পরপর দুটো খুন একই দলের দ্বারা, এ তো সাধারণ ঘটনা নয়। যাও, এদের উদ্দেশ্য না জানলে কোনো মতেই তো এগোনো সম্ভব নয়। ভালো কথা, এই গুন্ডা রামলাল কোথায় থাকতো তা আমাদের জানা দরকার, তাহলে কোনো সূত্র মিলতে পারে। ঠিক আছে, সে চেষ্টা করছি। যত শিগগির সম্ভব রামলালের আস্তানার খবরটা জোগাড় করতেই হবে। মিস্টার সেনকে রীতিমতো চিন্তিত দেখায়। শুনছিলেন বাংলার প্রথম পাল্প ফিকশন সিরিজ শ্রী স্বপন কুমার রচিত ড্রাগনের আবির্ভাবের প্রথম পর্ব। অন্তিম পর্ব পরবর্তী সপ্তাহে। আজকের মতো বিদায়।